মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আপনার সম্পদের হিসাব আগে দিন। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে সুযোগের সমতা আছে। প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখে, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাংলাদেশের পুলিশে চাকরি করলে আমরা আঙ্গুল চুষবো নাকি? আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন। তাহলে বাংলাদেশের ইমানি মুসলমান যখন আঙ্গুলকে বাঁকা করতে বাধ্য হবে, তাসলিমা নাসরিনের মতো এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ের একদিন আগেই শেখ হাসিনা চীন সফর শেষ করলেন এবং শেষ দিনে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন। এবং দর্শক, বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি, যেই তিস্তা চুক্তির দিকে কিন্তু চীন তাকিয়েছিল, সেই তিস্তা চুক্তি সাইন হয়নি। ইভেন কোনো চুক্তি হয়নি, কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং কিছু আন্ডারস্ট্যান্ডিং এগুলো হয়েছে আর কি। কিন্তু আসলে এরকম বলার মতো কিন্তু চীন সফর হয়নি। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে বা তাকে গালিগালাজ করেছে একজন পুলিশের এসআই, তাও আবার বাংলাদেশের পুলিশের এসআই। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে তার ফাঁসি চাইলেন। ভিডিওর শুরুতেই ভিডিওর অংশ আপনারা দেখেছেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের হিসাব চাইলেন। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে গিয়েছিল। কোথায়? চীনে সফরে গিয়েছিল এবং 20টি স্মারকে স্বাক্ষর করার কথা ছিল এবং চীন সফর থেকে একদিন আগেই ফেরত এসেছে। বা চীনে গিয়ে নাকি অসফল হয়েছে প্রধানমন্ত্রী, এমন কথাই বলতেছে নেতাকর্মী। প্রিয় দর্শক, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে সবগুলো ভিডিও আমরা দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাংলাদেশের পুলিশে চাকরি করলে আমরা আঙ্গুল চুষবো নাকি? আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন। তাহলে বাংলাদেশের ইমানি মুসলমান যখন আঙ্গুলকে বাঁকা করতে বাধ্য হবে, তাসলিমা নাসরিনের মতো এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দাবি পরিষ্কার, আমাদের দাবি পরিষ্কার, কোনো কথাবার্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে শাহবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই, শাহবাগীদের বিরুদ্ধে সারা দেশের তাওহীদি জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল শাপলা চত্বরে, ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গারকে আইনের আওতায় না আনা হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাজপথে নামার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যারা নবীকে গালি দিয়ে এগুলো যারা সন্তান, কোনো সন্দেহ ছাড়া যারা সন্তান, ঠিক না বেঠিক? সম্প্রতি দেখেছেন বাংলাদেশে আরেকটা বেরিয়েছে, তার বাপ হলো ভূমিক্ষেপক। ভূমিক্ষেপক বুঝছেন? মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে, বন কেটে সাবাড় করে ফেলেছে। তার বাপ চুরের বাচ্চা, ডাকাত। চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে। কম্পিউটার কিনে কি লিখেছে জানেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বলে, কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন? সে কি লিখেছে জানেন? আমার নবী নাকি অনেক মানুষ ভালো, তবে তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর ঊর্ধ্বে উঠতে পারেন নাই। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। তার বাপ ভূমিক্ষেপক মুশাররফ দেশ ছেড়ে ভাগছে। আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই, যারা জুতা চুরি করে এদেরকে পিটাই। ও নয়, হাজার কোটি টাকা চুরি করে এরা পালাইয়া যায় কেমনে আমরা বুঝতে পারি না। তাহলে বোঝা গেল যে তোমার ভূত তো সরষের মধ্যেই ঢুকে গেছে। বোঝা গেল এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিস, এটার নাম ইসলাম। এটার নাম কি? এজন্যই নাস্তিকরা ইসলাম সহ্য করতে পারে না, কারণ ইসলাম আসলে একটারও হাত থাকবে না, সবগুলা চুর, ঠিক কিনা? ইসলাম বলে প্রশ্ন ফাঁস করে টাকা চুরি করবা, জমি দখল করে টাকা চুরি করবা, রাষ্ট্রের টাকা চুরি করবা, ইসলাম বলে কোনো কথা নাই, সাথে সাথে হাত কেটে ফেলে দাও। দেখেন একজন যত বড় জট হোক, মেরিশনার হোক, ইসলামের শাস্তিটা দেখেন, হাত কেটে ফেলে দাও। এখন একজন যত বড় টাই করুক, হাত বলছে যে 100টা ঘুষি মারো, আজকে মারছেন কালকে শেষ, ঠিক না? যে তারা থাপ্পড় মারো, আজকে মারছেন কালকে শেষ। কিন্তু হাত যদি কেটে ফেলে দেন, সে যত বড় পীর হোক আর সাহেব হোক আর মৌলানা হোক আর জজ হোক আর ব্যারিস্টার হোক, মানুষ যখন দেখবে হাত কাটা বগিটা চুর, একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শি লাগবে কি লাগবে না? এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে, আফগানিস্তানে এই আইন আছে, চুরি নেই। আমি যেটা বলছিলাম, এই চুরের পুত্র, চুরের বাচ্চা, বাপ 100 কত বিঘা সরকারি জমি চুরি করেছে। তার বাপের নাম মুশাররফ, তার বাপের নাম কি? ছেলের নাম মাশরুফ, ছেলের নাম কি? দেখেন এই জঘন্য খবিস
কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই, মানে আপনারা সহ্য করতে পারবেন না, মানে আমি আপনাদেরকে কি বলবো। সে লিখেছে, মুসলিমদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য। তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্যবিবাহ, একের পর এক বিবাহ, নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি। শরীরে রক্ত গরম হয়নি? যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন জঘন্য কটূক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না, আপনি মুনাফিক। আমার দেশের এটা সাধারণ কেউ না, এটা হলো পুলিশের এসপি। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে ব্লগে আমাদের নবীকে কটূক্তি করবে, বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না, বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না। আমরা আমার নবীর ইজ্জতের জন্য না, আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আপনার সম্পদের হিসাব আগে দিন। তারা যে নিজেরা দাবি করে তারা ভালো, এটা তারা প্রমাণ করুক এই জাতির কাছে। আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের 20 কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আপনার সম্পদের হিসাব আগে দিন এবং শ্বেতপত্র আকারে প্রকাশ করুন। আপনার মন্ত্রিসভার সদস্যদের সম্পদের বিবরণ দিন, শ্বেতপত্র আকারে প্রকাশ করুন। দেখি কার সম্পদ গত 15 বছরে কত বেড়ে কত হয়েছে। তারা জবাবদিহি করুক জাতির কাছে। জবাবদিহি করতে তো কোনো সমস্যা নাই। তাদের সম্পদ অর্জন যদি বৈধ হয়, জাতি আমরা সকলেই তাদেরকে বাহবা দেব। আর যদি অবৈধভাবে কেউ সম্পদ অর্জন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক, সরকারি কোষাগারে তাদের এই সম্পদ নেওয়া হোক এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে এই সম্পদ ব্যবহার করা হোক। শুরু হোক মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে দিয়ে। এবং আমরা আশা করব সরকার এই দাবিগুলি মেনে নেবে এবং শ্বেতপত্র প্রকাশ করবে, করে সাহসের পরিচয় দিবে। তারা যে নিজেরা দাবি করে তারা ভালো, এটা তারা প্রমাণ করুক এই জাতির কাছে। এই তাদের অন্যায়, লুট, এগুলোর বিষয়ে যখন আমার সাংবাদিক বন্ধুগণ কোনো তথ্য তুলে আনেন তখন তারা ধমক দেয়। আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের 20 কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন? প্রত্যাশা করি, দাবি জানাই। আমরা এই বাজেট শুরুর আগেই দাবি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে সরকারের যতগুলি অর্গান আছে, যত কর্মকর্তা আছে, যত কর্মচারী আছে, তারা বছরের শেষে জাতীয় রাজস্ব বোর্ডে রিটার্ন দাখিল করে। এই রিটার্ন পাওয়ার সঙ্গে সঙ্গে 1 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড শ্বেতপত্র আকারে তাদের সম্পদের বিবরণী এই দেশের মানুষের কাছে প্রচার করবে। আরে সম্পদ তো একটি দৃশ্যমান বিষয়। সম্পদ কার কি আছে এদেশের সকল মানুষ জানে, আপনারাও জানেন। কে কোথায় বাড়ি করেছে, কার বাড়ি কেমন, কে কোথায় জমি কিনেছে, কত দামে কিনেছে, সেখানে কি কি স্থাপনা করেছে, আর কি কি সম্পদ তার আছে, তার চালচলন কেমন, তার বৈধ আয়ের সঙ্গে তার চালচলনের মিল আছে কিনা, এইগুলি তো সাধারণ মানুষ দেখে এবং জানে। তারপরেও তারা এই তাদের অন্যায়, লুট, এগুলোর বিষয়ে যখন আমার সাংবাদিক বন্ধুগণ কোনো তথ্য তুলে আনেন তখন তারা ধমক দেয়। আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের 20 কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন? কোনো দিনই আপনি বন্ধ করতে পারবেন না। আর্থিক লুটপাট এত চরম সীমায় পৌঁছেছে, যার কারণে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আসাদুজ্জামান ভুয়া ঠিকই বলেছেন, 30 ভাগ 40 ভাগ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা আছে গুটি কতিপয় লোকের কাছে। তারা বিভিন্নভাবে এই টাকা অবৈধভাবে অর্জন করে ভোগ করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে তিনি দুর্নীতি রোধ করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাসটি করব কিভাবে? অতীত অভিজ্ঞতা তো সেই কথা বলে না, বরং বাজেটে আমরা দেখতে পাচ্ছি যারা কালো টাকার মালিক হয়েছে তাদের কালো টাকাকে বৈধ করার জন্য শতকরা 15 ভাগ কর দিয়ে তারা এটাকে বৈধ করে নিতে পারবেন। জনাব ফুয়াদ তো একেবারে ক্যাটাগরিক্যালি উল্লেখ করেছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে পয়সা উপার্জন করেন
15 ভাগ, 20 ভাগ, 25 ভাগ কর দিতে হয়। আর যারা অবৈধভাবে অর্জন করেন তারা 15 ভাগ কর দিয়েই বৈধ হয়ে যান। এই যে অবৈধভাবে সম্পদ উপার্জন করলেন, দেশটা কি মগের মুল্লুক হয়েছে? হয়নি। এমন হতেই পারে না। আপনারা একটু চিন্তা করুন, এই যে সম্পদ লুট করলো কতিপয় বড় বড় কর্মকর্তা কর্মচারীর সম্পদের যে বিবরণ পাওয়া গেল, তাতে তো আমাদের আক্কেল গুড়ুম হয়েছে, আমাদের চোখ কপালে উঠে গেছে। ওরে বাপরে বাপ, এই চাকরি করে 50, 60, 70 হাজার টাকা বা 1 লাখ টাকা বেতনে চাকরি করে তার যদি 400, 500, 1000, 2000, 5000 কোটি টাকা থাকে, তাহলে তার চাকরি কত বছর করা লাগে? তার অতীতের 14 গোষ্ঠী, ভবিষ্যতের 14 গোষ্ঠী সবাই পর্যায়ক্রমে গড়ে 30 বছর চাকরি করলেও তো এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। এদিকে কারো কোনো চোখ নাই। আপনারা জানেন সরকারের একটি ক্রয় নীতি আছে, অর্থাৎ টেন্ডারের বিষয়। এটি ঠিকমতো কাজ করে না। জিনিসপত্রের দাম, যে সমস্ত জিনিস কেনা হয়, অর্থাৎ কেনা বলতে বিভিন্ন রকমের টেন্ডার, সেখানে যে দাম লিপিবদ্ধ থাকে এটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চুরি করার সুযোগ সেখানে করে দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা সেখানে লোপাট হয়। আবার কাজ করতে গিয়ে অর্ধেকও কাজ করে না, তারপরে আবার এইটার মূল্য বৃদ্ধি করার জন্য আবেদন করে মূল্য বৃদ্ধি করে দেওয়া হয়। এই রকমভাবে 4-5 বার পর্যন্ত মূল্য বৃদ্ধি করে দেওয়া হয়, আর সমানে টাকা লুটপাট হতেই থাকে। নির্ধারিত সময়ের একদিন আগেই শেখ হাসিনা চীন সফর শেষ করলেন এবং শেষ দিনে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন। এবং দর্শক, বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি, যেই তিস্তা চুক্তির দিকে কিন্তু চীন তাকিয়েছিল, সেই তিস্তা চুক্তি সাইন হয়নি। ইভেন কোনো চুক্তি হয়নি, কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং কিছু মানে আন্ডারস্ট্যান্ডিং এগুলো হয়েছে আর কি। কিন্তু আসলে এরকম বলার মতো কিন্তু চীন সফর হয়নি। আপনারা দেখেছেন যে চীনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মন্ত্রী, তারপরে রাষ্ট্রদূত নিজেও কিন্তু চীন রাষ্ট্রদূত বলেছেন যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার জন্য এক পায়ে দাঁড়া আছে, এখন বাকিটা বাংলাদেশের উপর নির্ভরশীল। এটা নির্বাচনের আগে বলেছেন, নির্বাচনের পরে বলেছেন, এমনকি ভারত সফর শেষ করে যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন তখনও কিন্তু চীনের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী, প্রায় পররাষ্ট্র মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালী নেতা, তিনি কিন্তু নিজে বলেছেন যে তারা এই তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে চান এবং সেই মন্ত্রী 4 দিন বাংলাদেশ সফরে ছিলেন। এগুলো আপনারা সবই জানেন। কিন্তু তারপরেও শেখ হাসিনা তিস্তা চুক্তি সই করলো না চীনের সঙ্গে, এমনকি উত্থাপন করলো না, শুধুমাত্র ভারতের প্ররোচনায়। কারণ ভারত তাকে চাপ দিয়েছে যে এই তিস্তা চুক্তি কোনোভাবেই চীনের সঙ্গে করা যাবে না। এখন যেই আপনি তিস্তা চুক্তি করবেন না, চীন যা চায় তা দিবেন না, কিন্তু চীনের কাছ থেকে সহায়তা চাইবেন, কারণ ভারতে তো টাকা নেই। তো চীনের কাছ থেকে $5 বিলিয়ন চেয়েছিল, চীন মোটামুটি $1 বিলিয়ন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এখন চীন কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েও পরে টাকা ডিসচার্জ করার সময় নিয়েছে বা অনেক কালক্ষেপণ করেছে, এমন নজিরও কিন্তু আছে। যদিও এটা ভারতও করে, বরং চীন ভারতের চেয়ে অনেক বেটার। চীন আসলে টাকা পয়সা প্রমিস করলে দেয়, আস্তে আস্তে এগুলো টাকাগুলো সার দেয়, কিন্তু আবার সার দেয় না এমনও আছে। কাজেই চীনের কাছ থেকে $1 বিলিয়ন আশ্বাস পেয়ে খুব একটা কিছু করে ফেলেছি এটাও বলা যাবে না। আর $1 বিলিয়ন তো সামান্যই। এই $1 বিলিয়ন তো ওই বেনজির, তারপরে আসাদুজ্জামান মিয়া, আজিজ, এই 3 জনের বললেই তো শেখ হাসিনার $1 বিলিয়ন দিয়ে তো। কাজে এই $1 বিলিয়ন কিন্তু কোনো মানে বাংলাদেশের মতো দেশের জন্য, বাংলাদেশ প্রতি মাসে কিন্তু আকুর বিল দেয়। আগে তো আকুর বিল তো $500 বিলিয়ন, এখন কমতে কমতে হয়তো $1 বিলিয়ন নামছে, কারণ আমদানি কঠিনভাবে নিয়ন্ত্রণ করতেছে। তো সেই হিসাবে শেখ হাসিনার এই সফর একদম ব্যর্থ, এবং শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে তার এই সফর একদম ব্যর্থ হবে। এই কারণে তিনি আগে ভাগে ওই যে নাইমুল ইসলাম খান, হাসান মাহমুদ, এরা বলতেছে যে শেখ হাসিনার মেয়ে পুতুল অসুস্থ, ওই যে ভারতের সহায়তায় যে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই হুর যে আঞ্চলিক পরিচালক, সেই পুতুল নাকি অসুস্থ, এই কারণে তিনি তড়িঘড়ি করে সফর শেষ করে দেশে ফিরবেন। মানে এগুলো হচ্ছে মানে কথার কথা আর কি, মানে আমাকে বুঝতে আমরা কি এত বোকা নাকি? এখন এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সে বলতেছে যে ভারতের অনুমতি নিয়েই কিন্তু শেখ হাসিনা চীন সফরে গেছে। মানে কত বড় একটা মানে পাগল হলে, একটা বেকুব হলে এই ধরনের কথা বলতে পারে। কূটনীতিতে অনেক কিছু হয়, কিন্তু এগুলো সরাসরি বলা যায়। যদিও হাসান মাহমুদ সরাসরি মানে বাংলাদেশের জনগণকে বুঝিয়েছেন যে দেখো হাসিনার পাশে কিন্তু ভারত আছে, আর এই যে চীন যেটা যাইতেছে এটাও কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। হয়তো হাসান মাহমুদ এটাই বুঝাতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টা। এখন চীনের কথা হচ্ছে যে আপনি ভারতের অনুমতি নিয়ে, আপনি নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে চীন সফরে আসছেন, কিন্তু ভারতে যাওয়ার আগে কি আপনি চীনের অনুমতি নিয়েছিলেন? নাই তো। সমস্যাটা হচ্ছে এখানেই। দ্য মিরর এশিয়া একটা প্রতিবেদন করেছে, খুব সুন্দর, একটু পড়ে শোনাই আপনাদেরকে। সেখানে এই শেখ হাসিনার সফরের বিষয়ে খুব ভালো একটা প্রতিবেদন লিখেছে যে শেখ হাসিনার এবারকার চীন সফর নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেসামাল, এইরকম একটা সংকটপূর্ণ অবস্থা থেকে মুক্তির রাস্তা খুঁজছে আওয়ামী লীগ সরকার। কথা ছিল চীন থেকে হাসিনা ঋণ পাবেন বেশ মোটা অঙ্কের এবং সই হবে বেশ কয়েকটি চুক্তি, কিন্তু বিধিবাম বলার মতো বড় কোনো চুক্তি সাইনই করতে পারেননি শেখ হাসিনা। তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে চীনের কোনো আলাপ আলোচনার খবরও মেলেনি, মেলার কথাও না। তিস্তার মূলা চীনের সামনে বছরের পর বছর ঝুলিয়ে রেখে এখন সেই মূলা তিনি খেতে দিয়েছেন ভারতকে। এটা চীন মানবে কেন? সত্যি কথা বলতে কি, শেখ হাসিনা ভারতকে দিতে চাননি, ভারত জোর করে নিয়েছে, অথবা শেখ হাসিনা এই তিস্তার মূলা ভারতকে দিতে বাধ্য হয়েছেন।
জিনিসটা কিন্তু এখানেই শেষ না। যেই চীন বেশ সাফল্যের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অস্ত্র সরবরাহ করে, সামরিক সরঞ্জাম সরবরাহ করে, সেই চীনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারতের সঙ্গে সামরিক সরঞ্জাম বানানোর চুক্তি করতে যাচ্ছেন হাসিনা। আর এসব কথাবার্তা তিনি ভারতে বলে এসেছেন চীন সফর করার আগেই। এটা চীনও জানে। চীনের অপমানিত বোধ করার কারণের ফর্দটা কিন্তু আগে থেকেই বেশ লম্বা। কিন্তু দেশটি এতদিন, মানে চীন এতদিন হাসিনার এসব কাজকর্ম সহ্য করেছে বেশ বিমল বদনে। তিস্তা সম্ভবত সেই জোয়ারটা যা চীনের সীমাহীন ধৈর্যের বাদ অবশেষে ভেঙে দিল। শেখ হাসিনা যেই 196 জনের বিশাল দলবল নিয়ে বেইজিং সফরে গেলেন, সেই সফরের ফলাফল আসলে একটা বিশাল অশ্বডিম্বের আকার, মানে ঘোড়ার ডিম। আওয়ামী লীগ সরকার এতদিন টাকা পয়সার জন্য হাত পাতত চীনের কাছে। পদ্মা সেতু থেকে শুরু করে বিশাল বিশাল সব সেতুহস্তি প্রজেক্ট করে চমকে দিত দেশের মানুষকে, যে দেখো উন্নয়ন করেছি। কিন্তু কার্যত যত সুযোগ সুবিধা দেওয়ার সব দেওয়া হয়েছে ভারতকে। রেল ট্রানজিট পাচ্ছে ভারত, বন্দরে সুযোগ সুবিধা দেওয়ার কথা ভারতকে। ভাবখানা এমন যে চীন বাংলাদেশকে তার খাজাঞ্চি খানার দরজা খুলে দিয়েছে যাতে ভারত সব লুটে নিতে পারে। যে পদ্মা সেতু বানাতে সহায়তা করলো চীন, সেই পদ্মা সেতুর উপর দিয়ে নাকি বাংলাদেশের ভেতর দিয়ে যাবে ভারতের পণ্য, ভারতের ট্রেন, ভারতের যানবাহন। চীন বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। চীন কখনোই বাংলাদেশের ভালো ছাড়া অন্য কোনো কিছু চায়নি। প্রকৃতপক্ষে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে একটি শক্তিশালী বাংলাদেশ চীনের ভূরাজনৈতিক স্বার্থের জন্য কিন্তু খুবই দরকার, চীনও জানে। ভারত অপরপক্ষে তার প্রতিবেশীদের মধ্যে অসম্ভব অজনপ্রিয় একটি দেশ। গুলি করে নিরীহ বাংলাদেশিদের মেরে ফেলা থেকে শুরু করে বাংলাদেশ শ্রমবাজারে চুরি করে গোপনে কাজ করা, এমন কোনো অপকর্ম নেই যা ভারত করতেছে না। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে হাসিনার তো দরকার ভারতকে। এই প্রেক্ষাপটে হাসিনার চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একজন সরকার প্রধানের এই রকম সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার ঘটনা ঘটেছিল মাত্র একবার, 17 আগস্ট 2005 সালে। 63টি জেলায় জেএমবির বোমা হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসেন। আর এখন এই শেখ হাসিনা মেয়ে পুতুলের অসুস্থতা দোহাই দিয়ে তিনি চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসলেন। প্রায় 19 বছর পর এই কাজটি করলেন হাসিনা। কিন্তু বেগম জিয়ার সময় তো 63টা জেলায় বোমা ফুটেছিল, এখন তো বোমাও ফুটেনি, কিছুই ফুটেনি। কাজেই ডালা মেকুচ কালা হয়। এর কারণ হচ্ছে একটাই, যে চীনকে হাসিনা ম্যানেজ করতে পারেননি। তাই হাসিনা মানে গোস্বা করে একদিন আগেই চীন থেকে চলে এসেছেন। চীনের পয়সা ছাড়া শুধু IMF এর ঋণ দিয়ে তিনি কতদিন বাংলাদেশের অর্থনীতি সামলাতে পারবেন তা শুধু সময় বলতে পারবে। তবে চীন যে হাসিনার কাজকর্মে বেশ বিরক্ত, এটা কিন্তু চীন ভালো করেই বুঝিয়ে দিয়েছে। এবং আমাদের সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি ভাই, তিনিও একটি সুন্দর কথা লিখেছেন তার ফেসবুকে। তিনি লিখেছেন যে আপনি হাসিনা চীন সফরে যাচ্ছেন, আর তার আগে আপনার মন্ত্রীরা ঘোষণা দিচ্ছে যে চীন সফরে ভারতের আপত্তি নাই। এটা জেনে নিশ্চয়ই চীন আনন্দে গদগদ হবে না। চীন ভারত সম্পর্ক যে তিক্ত, এটা তো ওপেন সিক্রেট। আপনি কি চীনের অনুমতি নিয়ে ভারত সফরে গিয়েছিলেন? জান নাই তো। তাহলে চীন সফরের আগে আপনার ভারতের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়লো কেন? এইভাবে যদি একসঙ্গে বহু নৌকায় পা রাখেন, এইভাবে বহু নৌকায় পা রাখলে এইভাবেই ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই হচ্ছে গিয়ে দর্শক ঘটনা। এবং আসলে কিন্তু এই মানে মনে করেছিল যে এতদিন ওই যে ভারতকে চীনকে মূলা ঝুলিয়ে রেখেছে যে হ্যাঁ নির্বাচনটা হোক হোক তোমাদের দিব, কিন্তু চীন তো এত বোকা না। চীন আসলে বুঝে গিয়েছে যে এই হাসিনা আসলে ভারতের সঙ্গেই থাকবে এবং ভারতের চাকর হিসাবেই থাকবে এবং ভারতকে প্রভু হিসাবে মানবে, আর চীনকে যা বলবে সবই মিথ্যা আশ্বাস। চীন সফরের যে শিডিউলটা হয়েছে হাসিনার, এটা কিন্তু ভারত সফরের অনেক আগে থেকেই নির্ধারণ করা। এখন ভারত সফরে গিয়ে শেখ হাসিনা যে এইসব করে আসবে, এইসব চুক্তি মুক্তি করে আসবে, রেল চুক্তি করে আসবে, আবার তিস্তা প্রকল্পে ভারত কারিগরি টিম পাঠাবে সেই চুক্তি করে আসবে, এগুলো কিন্তু চীন জানতো না। যখন হাসিনা ভারত সফর করে আসলো, তারপরে কিন্তু চীন তার ওই উচ্চ পর্যায়ের মন্ত্রীকে 4 দিনের সফরে পাঠিয়েছিল এবং সেখানে সেই মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। তো তারপরে এখন যদি চীন এই রাষ্ট্রীয় সফরটা ক্যান্সেল করে, এটা খারাপ দেখা যায়, শেখ হাসিনার মান সম্মানের ব্যাপার। এই কারণে যেহেতু আগে থেকে নির্ধারণ করা, সেহেতু এই সফরটা হয়েছে। কিন্তু চীন ডিটারমাইন্ড যে চীন আসলে এই হাসিনাকে আর বিশ্বাস করে না এবং চীন হাসিনাকে আর কিছুই দিবে না। সুতরাং এখনই সময় একটা আন্দোলনের মাধ্যমে, দর্শক হাসিনার কিন্তু সে আগের ক্ষমতা নাই, আগের সেই ইয়া নাই, একটা ভালো আন্দোলন করলে, এই যে দেখেন কোটা আন্দোলনের যত হাজার হাজার ছাত্র রাস্তায় নামছে, বিএনপি কিন্তু এই ছাত্রগুলোকে রাস্তায় নামাতে ব্যর্থ হয়েছে। এটাও আমাদের মনে রাখতে হবে। আন্দোলনের মতো আন্দোলন করলে এই হাসিনা পুলিশ আর্মি এগুলো একদিন টিকবে না ভাই, একদিন। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে সুযোগের সমতা আছে। প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখে, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। আমরা মোটেও রাস্তায় চিল্লাচিল্লি করছি না। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আমাদের যৌক্তিক দাবির ভিত্তিতে আন্দোলন করছি। আমরা এসব কথাবার্তাই দিচ্ছি না যে আমরা রাস্তায় চিল্লাপাল্লা করছি। আমাদের আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি, করবো। প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে সুযোগের সমতা আছে। প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখে, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। আর আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা রাজপথে আছি, থাকবো। আমাদের সকল ধরনের ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি। আমরা সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক সকল কোটা বাতিল চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত।
আমরা সর্বোচ্চ 5% কোটা চাচ্ছি, সেটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা আদিবাসী আছে তাদের জন্য শুধুমাত্র। আমাদের দাবি মানার জন্য আমরা হাইকোর্টের কাছে যাচ্ছি না, আমাদের সকল দাবি নির্বাহী বিভাগের কাছে। আপনারা যে নির্বাহী বিভাগের কাছে দাবি করছেন, কিন্তু নির্বাহী বিভাগ থেকে, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান যিনি প্রধানমন্ত্রী, তিনিই বলছেন যৌক্তিকতা নাই, তাহলে আসলে আমি তো বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন, আমরা সংবিধানের কথা বলছি। সংবিধানে সুযোগের সমতা আছে। আচ্ছা, আরেকটি বিষয়, এই যে প্রশ্ন ফাঁসের বিষয়টি আপনি দেখেছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আপনারা যে প্রথমে 2018 সালে যে কোটা আন্দোলনটি হয়েছিল, এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল কোটা বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু 2018 সালের আগে থেকেও বিগত কয়েক বছর ধরে যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং টাকার বিনিময়ে রিটেন প্রিলিমিনারি এই যে পরীক্ষাগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে, তো আসলে আলটিমেটলি শুধুমাত্র কোটা বাতিল করলেও চাকরিতে গিয়ে আপনাদের মনে হয় যে এই যে চুরিটা হচ্ছে বা টাকার বিনিময়ে যে বিক্রিগুলো হচ্ছে, এইগুলো থেকে আপনারা কোনো মুক্তি পাবেন কি? আমরা কোটা প্রথা সংস্কারের ব্যাপারে হচ্ছে আমাদের কথা, আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই। আর দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের দেশের যে প্রশাসন আছে, এটা প্রশাসনের দেখার বিষয়, প্রশাসনের বিচার করার বিষয়। এটা আমাদের শিক্ষার্থীদের কাজ না, আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করছি। দেশের দুর্নীতির বিরুদ্ধে যাদের কাজ করার দেশের প্রশাসনের, সেটা তাদের কাজ। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই। আপনারা যখন কোটা নিয়ে আন্দোলন করছেন, তখন আপনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এবং নাতিপুতিরাও আছে। মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এবং নাতিপুতিরা আপনাদের এই কোটার বিপক্ষে তারা কাজ করছে এবং তারা চাচ্ছে যেন এই কোটা যেন বহাল থাকে, এবং তাদের পরিপ্রেক্ষিতে তারা বলছে যে যারা এই কোটা বাতিল চায় তারা হচ্ছে রাজাকার এবং তারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে না, এই বলে স্লোগানও দিচ্ছে। এবং আজকে সকালেও তারা এই শাহবাগ চত্বরে এই কথা বলেছে। কি বলবেন আপনি তাদেরকে? আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই, কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য। স্বাধীনতার 53 বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতিনাতনিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে। আর কোটা প্রথা মানে স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের পরিবারকে এই 53 বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে। যদি তাদের এই কথাটাই যদি বহাল থাকে, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? অযোগ্যরা নিয়োগ পাবে। যখন আপনি কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। সর্বোপরি আপনি আসলে বাংলাদেশের এই বিচার বিভাগ বলেন, প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে কি দাবি রাখতে চান? আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে আজকের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।